আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে আজকে ব্যতিক্রম একটি কাজ নিয়ে হাজির হলাম। এই ফোনটি ঢাকা থেকে বনশ্রী থেকে পাঠিয়েছেন এক মেডিকেল স্টুডেন্ট, আমার ভাই। তো আসলে তার অনেক রিকোয়েস্ট ছিল এই ফোনটি রিপেয়ার করার জন্য। এই ফোনটির অনেক লম্বা হিস্টোরি রয়েছে। আমি স্টেপ বাই স্টেপ কাজ করব, পাশাপাশি কথাগুলো শেয়ার করব। এই ফোনটিতে এমন কিছু ডকুমেন্ট রয়েছে যা অনেক মূল্যবান, টাকা দিয়েও কেনা যাবে না। যেহেতু একজন মেডিকেল স্টুডেন্ট, ওনার কিছু ফাইল রয়েছে এখানে পড়ালেখার জন্য বা ভর্তির পরীক্ষার কিছু ডকুমেন্ট রয়েছে। পাশাপাশি ফোনটি রিপেয়ার করার জন্য বিনীতভাবে আমাকে অনেক রিকোয়েস্ট করেন। আসলে আমি প্রত্যেকটি ফোনই কিন্তু চেষ্টা করি রিপেয়ার করার জন্য এবং খুবই যত্ন সহকারে রিপেয়ার করার চেষ্টা করি। আর এই ফোনটার লম্বা একটি হিস্টোরি রয়েছে। বেশ কয়েক মাস আগে ফোনটি কক্সবাজার সমুদ্র সৈকতে পড়ে যায় এবং সেখানে কিছু পানি প্রবেশ করার কারণে ফোনটি প্রবলেম হচ্ছিল। ওখান থেকে সাধারণ যে সার্ভিসিংটি সেটি করিয়ে উনি দীর্ঘদিন ইউজ করতেছিলেন ফোনটি। এক পর্যায়ে ফোনটি অফ হয়ে যায় এবং লাইটের কিছু প্রবলেম দেখা দেয়। এই প্রবলেমটি সলভ করার জন্য উনি ঢাকাতে দেখিয়েছিলেন। তো উনি রিপেয়ার করে দেওয়ার পর কয়েকদিনের মধ্যে আবার ফোনটি অফ হয়ে যায় এবং কি বিভিন্ন প্রবলেম দেখা দিতে থাকে। তো উনি ফোনটি আসলে চাচ্ছিলেন যে ফোনটি যেন রিপেয়ার হয়, কারণ ওনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট কিন্তু এই ফোনে রয়েছে, যে কারণে উনি নিশ্চিত হতে চাচ্ছিলেন যে ফোনটি আসলে রিপেয়ার হবে এমন কোথাও দেখানোর জন্য। সেজন্যই কিন্তু উনি ঢাকা থেকে টাঙ্গাইলে আমার কাছে ফোনটি পাঠান, কারণ আমার কাজগুলো দেখে ওনার ভালো লেগেছে। তো দেখুন, এটি ঢাকাতে আসলে কাজ করেছে পাওয়ার আইসিতে। দেখুন কাজের কি অবস্থা। তো আসলে একটি ফোন আমরা যখন রিপেয়ার করব, সেই ফোনটি রিপেয়ার হোক বা না হোক, ন্যূনতম যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটি কিন্তু রাখা প্রয়োজন। এতটা মনে হচ্ছে যে রজন দিয়ে উনি আসলে ক্লিনিংয়ের জন্য কোনো লিকুইড ব্যবহার করেনি এবং কি হয়তো বা হিট দিয়ে অনেক সময় একটি ফোন সাময়িকভাবে রান করে দেওয়ার চেষ্টা করে। তো এই কাজগুলো আসলে না করে আমাদের একটু পার্মানেন্টলি যে প্রবলেমগুলো সলিউশন করার যে ওয়ে রয়েছে সেটি যদি আপনারা অ্যাপ্লাই করেন, আমার মনে হয় ভালো হয়। তো অনেক সময় সাধারণভাবে কিছু হিটিংয়ের কারণে কিছু ফোন রিপেয়ার হয়, বাট সেটি কিন্তু লং লাস্টিং হয় না। সব সময় সব ধরনের থেরাপি কিন্তু অ্যাপ্লাই করা উচিত না। যাই হোক, এই ফোনটি যদিও উনি চেষ্টা করেছেন ওনার মতো করে, তো আমি প্রথমে আগে দেখব উনি পাওয়ার আইসি রিপ্লেস করেছে কিনা। তো পাওয়ার আইসিটির এই পরিমাণ রজন লেগে আছে বা খুবই নোংরা লাগছে, আমি এটি আগে ক্লিন করে নেব। তো ক্লিন করে এরপর দেখব আমি আসলে পাওয়ার আইসিটি কি উনি রিবল করে লাগিয়েছেন নাকি আইসিটি আসলে রিপ্লেস করা হয়নি, সেই বিষয়টি আমি আগে দেখব। এরপর ফোনটির যে রিডিং আমি পেলাম 16-17 রিডিং টানছে। এরকম রিডিং আসলে একটি ফোনের, যে আমি সিপিইউ থেকে ডেড রিপেয়ার করি, সাধারণত সেই প্রবলেমটি হওয়ার কথা। আর যেহেতু লাইটিং ইস্যু ছিল, লাইট প্রবলেম ছিল, আর এই ফোনটি ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে এই ফোনটির পাওয়ার সুইচটি অটোমেটিক কাজ করত। এই প্রবলেমটিও কিন্তু আমাকে দেখতে হবে, কারণ একটি ফোনের যখন লিকুইড ড্যামেজ হয় তখন যে সব জায়গাতে পানি প্রবেশ করার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলো ভালোভাবে দেখা উচিত। আর লবণাক্ত পানি যদি ফোনে প্রবেশ করে সেটি কিন্তু অনেক মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তো যাই হোক, ফোনটি আমি তেমন কোনো ওয়াটার ড্যামেজের যে লক্ষণ সেগুলো দেখতে পাইনি। এরপরেও যে লিকুইড ড্যামেজের যে অংশগুলো সেগুলো আমি অবশ্যই সার্ভিসিং করব। পাশাপাশি মনে হচ্ছে এই আইসিটি রিপ্লেস করা হয়নি বা রিবোলিংও করা হয়নি। তো এটি আমি ক্লিন করে নিচ্ছি প্রথমে, এবং কি আমি সিপিইউ রিবোলিংটি আগে করে নেব, যেহেতু পাওয়ার্ড আইসির যে কার্যক্রম সেটি কিন্তু সাধারণভাবেই আমার মনে হচ্ছে যে ঠিকঠাক রয়েছে, এবং কি এটির রিডিংটি মনে হচ্ছে সিপিইউটি যে সাডেনলি ডেড হয়ে যায় যে ফোনগুলো,
র্যাম বা সিপিইউ থেকে র্যাম ড্রাই হয়ে যাওয়ার কারণে এই রিডিংটি আসে। তো আমি কম্পিউটারে এবং কি আমার যে চার্জার রয়েছে সেটির কানেক্টিভিটি দেখে নিচ্ছি। তো আমি যতটুকু লক্ষণ দেখতে পাচ্ছি, এটি প্রথমে আমাকে সিপিইউটি অবশ্যই রিবোলিং করে নিতে হবে। তো আমি র্যাম সিপিইউটি প্রথমেই রিমুভ করে রিবল করে নেব। এরপর আমার যদি পাওয়ার আইসিটি রিপ্লেস করতে হয় সেটিও করতে হবে। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে পাওয়ার সুইচের যে লাইনটি সেটিতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস রয়েছে। তো এখানে যে সালফার পড়ে যায় একটি যখন ড্যামেজ হয়, সেগুলো ভালোভাবে ক্লিন না করলে এই সুইচটি কিন্তু অটোমেটিক কাজ করতে পারে। তো পুরো মাদারবোর্ড দেখে আমার মনে হচ্ছে যে তেমন কোনো ড্যামেজ নেই ফোনটিতে। আসলে ফোনটি স্বাভাবিকভাবেই চলছিল দীর্ঘদিন। হঠাৎ করে যে ডেড ইস্যুটি আসে, এই ডেড ইস্যু কিন্তু সিপিইউ র্যাম থেকে যখন আসে তখন কিন্তু অন্য কোথাও কোনো কাজ করে আসলে তেমন কোনো সফলতা পাওয়া যাবে না। আর যেহেতু আমি সবসময় সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো করছি, তো এই ফোনটিতে সিপিইউ রিবোলিংয়ের লক্ষণ যেহেতু আমি দেখতে পাচ্ছি, প্রথমে আমি সিপিইউটি রিভল করে নেব। তো প্রথমে আমি র্যামটি রিমুভ করে নেব। আর এই র্যামটি কিন্তু ডাই হওয়ার কারণে অনেক সময় এই রিডিংটি আসে। তবে আমি র্যাম এবং সিপিইউ উভয়টি রিমুভ করে এরপর রিবোলিং করে লাগাবো। অলরেডি আমার র্যামটি রিমুভ হয়ে গেছে এবং এবার আমি প্রসেসরটি রিমুভ করছি। দেখুন অনেক স্মুথলি এইগুলো রিমুভ করতে হয়। একটু বেশি হার্ড হয়ে গেলে বা বাঁকা হয়ে গেলে এবং অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করলে কিন্তু এগুলো খারাপ হয়ে যায়। অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন যে একটি ফোন রিবোলিংয়ের পর বারবার কেন ডেড হয়ে যায়। তো একটি ফোন যখন রিবোলিংয়ের পর ডেড হয়ে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম আসে, বিশেষ করে একটি প্রসেসর যখন কাজ করা হয়, এর পিছনে অনেকগুলো কারণ থাকে। তো আমাদের এই প্রসেসরের নিচে যে আমরা যে কাজগুলো করি, এর নিচে কিন্তু অসংখ্য বল থাকে। এই কানেক্টিভিটির মধ্যে কিছু কিছু কানেক্টিভিটি আছে যেগুলো মিসিং হলেও কিন্তু ফোন রানিং হবে, বাট কিছু কিছু প্রবলেম দেখা দিতে পারে। এবং কি এই প্রসেসরের নিচে যদি পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে এবং ময়লা থাকে, পেস্ট এবং বিভিন্ন ধরনের লিকুইড থাকার কারণে অনেক সময় কিন্তু এই ফল্টগুলো হয়। তো আমরা যে ফ্লাক্স পেস্ট ইউজ করি, এই পেস্টটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন পেস্ট নিচে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আরেকটি কারণ হচ্ছে যে এই প্রসেসরগুলো যখন ক্লিনিং করা হয় অথবা প্রসেসরগুলো যখন হিট দিয়ে রিমুভ করা হয়, তখন কিন্তু টেম্পারেচার অতিরিক্ত হয়ে গেলে প্রসেসরটি কিন্তু পরবর্তীতে বারবার কিন্তু প্রবলেম হতে পারে। কারণ একটি প্রসেসরের ভিতরে লক্ষ লক্ষ ট্রানজিস্টর কিন্তু এক একটি অংশে থাকে এবং কি নির্দিষ্ট কোনো অংশে যদি ক্ষতি হয়ে যায় তাহলে সেই ফল্টগুলো পরবর্তীতে ফোনটি ইউজ করার সময় দেখা দিতে পারে। তো দেখুন এই যে প্রসেসরটি আমি রিবোলিং করে নিচ্ছি এবং কি প্রত্যেকটি বল এবং প্রতিটি অংশ আপনারা দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। কোম্পানি যেরকম কালারে প্রসেসরটি নতুন তৈরি করে, সেরকম গুণগত মান কিন্তু ঠিক রেখে এটিকে আবার পুনরায় রিভলভ করে দিচ্ছি। তো এরকমভাবে যদি ফ্রেশভাবে একটি প্রসেসর রিবোলিং করে সুন্দরভাবে আমরা ইনস্টল করতে পারি, তাহলে সেই ফোনটি কিন্তু ঠিক আগের মতোই আবার সার্ভিস দিবে। আমি অনেক সময় এরকম পেয়ে থাকি যে অনেকগুলো প্রসেসর কালার চেঞ্জ হয়ে যায় বা প্রসেসরের নিচের লাইনগুলো নষ্ট হয়ে যায় বা অতিরিক্ত ঘষাঘষির কারণে অনেক সময় লাইনগুলো নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র সোল্ডারিং আয়রনের কারণে এবং যে তারা যে গ্লু রিমুভার বা বিভিন্ন ক্লিনার, বিভিন্ন ব্রাশ, যেমন মেটালিক কিছু ব্রাশ রয়েছে, সেই ব্রাশগুলো দিয়ে অনেক সময় ক্লিন করার চেষ্টা করেন। কিন্তু প্রত্যেকটি টুলসই ব্যবহারের কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে। টুলসগুলো আমাদের কাজে অনেক হেল্প হয়, এটি ঠিক আছে, কিন্তু কোথায় কোনটা কিভাবে ইউজ করতে হবে সেটি কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে।
যেমন আমার যে আমি প্রসেসরগুলো ক্লিন করি, বিভিন্ন কাজ করি, সেগুলো কিন্তু আপনারা দেখতে পান যে আমি একটি সোল্ডারিং আয়রনের মাধ্যমে কিন্তু আমি গ্লু রিমুভ করছি, বলগুলো পরিষ্কার করছি, সবই করি। কিন্তু এই সোল্ডারিং আয়রনটি কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে যদি আপনারা সেটিকে ব্যবহার সঠিকভাবে না করতে পারেন, বা আপনারা যদি নর্মাল বা সাধারণ যে সোল্ডারিং আয়রনগুলো আছে সেগুলো যদি এইভাবে ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আইসিগুলো খারাপ হয়ে যেতে পারে। দেখুন, এই আইসিটি আমি ক্লিন করে নিয়েছি, এটি হচ্ছে র্যাম। তো র্যামটি ক্লিন করে নিয়েছি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটি কানেকশন দেখতে পাচ্ছেন। তো এগুলো ক্লিন করার সময় আমাদেরকে কিন্তু অনেক সুন্দরভাবে ক্লিন করতে হয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি সবাই কাজ করেন, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটি আইসি অন্তত নষ্ট হবে না, এবং কি আইসিগুলো অনেক ভালো থাকবে। কারণ আমি এই পোকো X3 Pro কাজ করতে গিয়ে এত বেশি অভিজ্ঞতা হয়েছে যে এই আইসিগুলো আমি দেখেছি অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর এর কারণ হচ্ছে যে আইসিগুলো সঠিকভাবে যে প্রসেসগুলো রিবোলিংয়ের জন্য আমরা যে প্রসেস করে থাকি, সেটি কিন্তু সঠিকভাবে যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আইসিগুলো খারাপ হয়ে যায়। সেটি হোক ক্লিনিং করার সময়, অথবা আইসি রিবোলিংয়ের সময়, অথবা আইসি রিমুভ করার সময়। আর পোকো X3 Pro আমি সর্বোচ্চ বলে থাকি যে আপনার ফোনটি যদি ইনটেক থাকে, তাহলে 95% আমি বলতে পারি আপনার ফোনটি রিপেয়ার হয়ে যাবে। কারণ আমি বেশ কিছুদিন আগে কিন্তু একটি ভিডিওতে বলেছিলাম যে আমার এখন থেকে কামডাউন চলছে, যে আমি পোকো X3 Pro যেগুলো এখনও পর্যন্ত কেউ দেখেনি বা কোনো কাজ করা হয়নি, প্রত্যেকটি ফোনই ইনশাল্লাহ ঠিক হবে। এবং কি আমি কিন্তু সফল, আমি কিন্তু এখনও পর্যন্ত যতগুলো ডেড ফোন পেয়েছি যেগুলো একদম ইনটেক, একটি ফোনও কিন্তু আর রিটার্ন যায়নি বা ঠিক হয়নি এমন কোনো ফোন নেই। প্রত্যেকটি ফোনই কিন্তু রিপেয়ার হয়ে গেছে। আর যে ফোনগুলো আসলে বিভিন্ন শপে দেখানো হচ্ছে বা ট্রাই করা হচ্ছে, একাধিক অনেকে আছেন 3-4 দোকানে দেখানোর পরেও হচ্ছে না, তখন ফোনটি আমার কাছে পাঠাতে চান। আমি তাদেরকে আসলে কিভাবে বলবো, যে বোঝাবো যে একটি আইসি যখন ফার্স্ট টাইম কাজ করা হয়, তখনই কিন্তু আইসিটি ডেড হওয়ার চান্স অনেক বেশি থাকে, যে কারণে তখন ফোনটি অনলি 10% ঠিক হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে 95% আমি বলে থাকি যে ফোনগুলো রিপেয়ার হবে। তো যা হোক, আমার এই ফোনটি সিপিইউ রিবোলিংয়ের পরেও বেশ কিছু প্রবলেম ছিল, সেগুলো আমি সলভ করে নিয়েছি, এবং কি ফোনটি ফাইনালি ওকে হয়েছে। কারণ অনেক আশা নিয়ে ফোনটি পাঠিয়েছিলেন, ওনার জরুরি বেশ কিছু ডকুমেন্ট রয়েছে এই ফোনটিতে। তো আলহামদুলিল্লাহ ফোনটি অবশেষে সম্পূর্ণ রানিং হয়েছে এবং সব ঠিকঠাক মতো কাজ করছে। তো ফোনটি আমি সম্পূর্ণ ফিটিং করে তারপরে আমি চেক করব, ক্যামেরাগুলো ইনস্টল করে নিচ্ছি। আর এই ফোনটি আসলে ঢাকার থেকে আমার কাছে পাঠানোর উদ্দেশ্য হলো, উনি ঢাকাতে কিন্তু দেখাতে পারতেন, কিন্তু ঢাকাতে উনি ভরসা পাননি। এর কারণ হচ্ছে ঢাকাতে উনি একাধিকবার দেখিয়েছেন ফোনটি, বা তেমন কোনো কাজ করতে বলেননি যে এই ফোনটি আসলে আমাকে দিয়ে কাজ করাবেন। কারণ আমার উপর ওনার অনেক বেশি ভরসা বিশ্বাস ছিল, অনেক দিন যাবত আমার ভিডিওগুলো দেখছিলেন, যে কারণে উনি ঢাকা থেকে পাঠিয়ে দিলেন। আর একটি ফোন আসলে আপনার যখন প্রয়োজনীয় একটি ফোন, যেটি আপনার রিপেয়ার করা প্রয়োজন, বা অবশ্যই আপনার এই ফোনটিতে কিছু ডকুমেন্ট রয়েছে যেগুলো আপনার খুব প্রয়োজন, তখন কিন্তু আপনি অবশ্যই চাবেন যে ফোনটি যেন ঠিক হয় এমন কোনো জায়গাতে দেখানো। তো যে কারণে আমার কাছে পাঠান। তো আলহামদুলিল্লাহ ক্যামেরা সহ সব কিছু ঠিক রয়েছে, আমি সবই চেক করে নিয়েছি। উনি একটা কথা বলেছিলেন যে ফোন ঠিক হোক বা না হোক, মন থেকে আপনার জন্য দোয়া থাকবে। এই কথাটি আমার কাছে খুব ভালো লেগেছিল। যা হোক, আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন সবার উপকারে আমি কাজ করতে পারি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।